ঋতব্রতই বিরোধী দলনেতা। অর্থাৎ এই যে তৃণমূল, মমতার তৃণমূল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আবেদন করেছিল যে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে যে ঋতব্রত রয়েছেন তাকে চ্যালেঞ্জ করে মামলা করেছিল, সেই মামলার কোনো গুরুত্বই পেল না। এটা তো তাহলে মমতার তৃণমূলের জন্য ধাক্কা। কিন্তু কেন গুরুত্ব পেল না? আইনের দিকটা কি পর্যবেক্ষণ এক্ষেত্রে বিচারপতি? জানবো হাইকোর্ট চত্বর থেকে। আমার সঙ্গে সরাসরি অর্ণব আছে। অর্ণব, অতনু, বিচারপতি রায়ের অপারেটিভ অংশটুকু ঘোষণা করেছেন আদালতের মধ্যে। সেখানে তৃণমূল কংগ্রেসের জন্য, আদি তৃণমূল কংগ্রেসের জন্য, মমতা তৃণমূল কংগ্রেসের জন্য অস্বস্তি। রায়ের বিস্তারিত অংশ এখনও কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আসেনি এবং সেটি আসার পর আরও বেশি জানা যাবে। তবে ভরা এজলাসে বিচারপতি যে কয়েকটা বাক্য বলেছেন তাতে তিনি জানিয়েছেন সব পক্ষের বক্তব্য শোনার পর এক্ষেত্রে মামলাকারী অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায় বর্ষীয়ান রাজনীতিবিদ, তার পক্ষে তার সুবিধা অসুবিধা সবগুলোর ভারসাম্য রেখে আদালত প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত উপনীত হয়েছে তাতে শোভনদেব চট্টোপাধ্যায় অর্থাৎ মমতা তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায়কে কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতে পারছে না আদালত। অর্থাৎ বিধানসভায় বিরোধী বিধায়কদের ব্লক, তারা অর্থাৎ বিরোধীদের যে ব্লক 58 জন যারা ছিলেন, সেক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, এর পাশাপাশি সন্দীপন সাহা, আকরুজ্জামান, শিউলি সাহা সহ বাকিদের যে নির্বাচন হয়েছিল, যে নির্বাচনকে সম্মতি দিয়েছিলেন স্পিকার, সেই সিদ্ধান্তের উপর কলকাতা হাইকোর্ট কোনো রকম পেন চালালেন না। এর অর্থ বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই জায়গায় আইনিভাবে এটাও স্বীকৃতি পেল আজ এবং বাকিদের ক্ষেত্রেও। কাজেই তৃণমূল কংগ্রেসের মনোনীত কোনো প্রতিনিধি বিধানসভায় বিরোধী দলনেতার তকমা হারালেন কলকাতা হাইকোর্টের আজকের এই অন্তর্বর্তী নির্দেশের পর। এবং আইনসঙ্গতভাবে বিধানসভা যে কার্যপদ্ধতি বা যে কার্যপ্রণালীর মধ্যে দিয়ে স্পিকার বিষয়টিকে এগিয়ে নিয়ে যান, কারণ তিনি গার্জেন এই বিধানসভার, সেক্ষেত্রে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী ব্লকের বিধায়কদের যে নির্বাচন ছিল সেই অনুযায়ী পদ অনুযায়ী বিধানসভা এগিয়ে নিয়ে যেতে অধিবেশনে কোনো রকম আর আইনি বাধা থাকলো না। 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে গত 28 বছরে এরকম দুঃস্বপ্ন তৃণমূল কংগ্রেসের জন্য আগে কখনো আসেনি এবং 4 মের পর থেকে যা শুরু হয়েছিল, আজকে সেই জায়গাটা আরও একটা কালো দিন হিসেবে চিহ্নিত হবে তৃণমূল কংগ্রেসের, যেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, অজিত পাঁজার হাত ধরে 1998 সালে মুকুল রায় যে সূচনা হয়েছিল, সেই তৃণমূল কংগ্রেস বিধানসভায় তাদের বিরোধী দলনেতাও দিতে পারল না। কার্যত তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেস ভেঙে খান চুরচুর হয়ে গেছে, যা হাইকোর্টে এই মামলার পর আরও একবার প্রতিষ্ঠা পেল রাজ্য রাজনীতি। একটা বিষয় দেখার আছে অর্ণব, যে রাজ্য রাজনীতিতে তুমি বলছিলে যে এই ধরনের ঘটনা বিরল, এবং আজকের এই হাইকোর্টের যে রায়, তারপরে এই মমতার তৃণমূলের সংকট কতটা বাড়ল, মানে অস্তিত্ব রক্ষার জন্য এরপরে তাদের পরের প্ল্যান কি করতে পারে, তারা কতটা বাড়ল সংকট, জানবো। আবির আছে সরাসরি আমার সঙ্গে। আবির, দেখো, তৃণমূল কংগ্রেসের যারা পুরনোপন্থী বা সরাসরি না বললেও যারা বলছেন যে মমতাপন্থী, কালীঘাটপন্থী যারা তৃণমূল কংগ্রেসের নেতারা রয়েছেন, তাদেরকে যদি আগামী দিনে সংকট থেকে বেরোতে হয় তাহলে তাদের হাতে তো সংখ্যাটা থাকতে হবে। তার কারণ হচ্ছে দিনের শেষে সংসদে, বিধানসভায় তারা কত সংখ্যক জনপ্রতিনিধিকে সঙ্গে রাখতে পারলেন তাদের প্রতীকের নিচে নামের সাথে, সেটাই হচ্ছে তাদের কাছে শক্তি পরীক্ষা হবে। এবং কি দেখতে পাওয়া যাচ্ছে, যে দেখতে পাওয়া গেল হচ্ছে যে একদিকে হচ্ছে সাংসদরা হাতছাড়া, এবং আজকে যেভাবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলে দেওয়া হলো তার প্রেক্ষিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই থাকছেন এবং তাদের যে বিদ্রোহী ব্লকের যে টিম তৈরি হয়েছিল সেই টিম থাকছে এবং ক্রমাগত সেই সংখ্যা তাদের বৃদ্ধি পাচ্ছে। এবার পরবর্তী ধাপে যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে এই বিদ্রোহী ব্লকের যারা রয়েছেন তাদের তরফ থেকে আগামী দিনে তারা হয়তো কোনো একটি আবেদন করতে চলেছেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে তারা আইনজ্ঞদের সাথেও কথা বলছেন যে তারাও কি সংসদের মতো মার্চ করে যাবেন, নাকি
তারা যে অবস্থার মধ্যে রয়েছেন ব্লকের মধ্যে। এবার হচ্ছে যেটাকে এখন বিধানসভার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ পরিষদীয় ক্ষেত্রে এর বাইরে বাদ দিয়েও তো সারা বছর রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য তো তাদেরকে চলতে হবে। তো সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তারা কিভাবে কাজ করবেন, আরও দলের সদস্য সংখ্যাদেরকে যদি নিজেদের পক্ষে নিয়ে তারা আবেদন করেন নাম এবং প্রতীকের জন্য, তাহলে তাদের দিকে আধিক্য বেশি থাকবে। ফলে পরবর্তী প্রক্রিয়া বা ধাপে সেই দিকে বিদ্রোহী ব্লক এগোতে পারে। আর এই যখন পরিস্থিতি হচ্ছে তখন স্বাভাবিকভাবেই যে কালীঘাটপন্থী যারা নেতারা রয়েছেন তাদেরকে কিছুটা হলেও অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে, এবং আদেও তারা এই যারা রয়েছেন এখনো পর্যন্ত তাদেরকে ধরে রাখতে পারবেন কিনা তা নিয়েও তাদের মধ্যে প্রবল সংশয় তৈরি হয়েছে। ফলে আজকের এই রায় আসার পর, কলকাতা হাইকোর্টের বা নির্দেশ আসার পর স্বাভাবিকভাবেই বিদ্রোহী ব্লক খুশি এবং প্রবল অস্বস্তির মধ্যে পড়ছে হচ্ছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের নেতারা। ধন্যবাদ আবির। এই বিদ্রোহী ব্লকের বক্তব্য শুনবো, তবে তার আগে যখন আজকের এই রায় সেই প্রসঙ্গে মামলা করেছিলেন কে? শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন? যে মামলাটা হয়েছে সেই মামলাতে যেটা হিয়ারিং হয়েছে, আমাদের বক্তব্য ছিল তো ইন্ট্রিম অর্ডার দেয়, সেই ইন্ট্রিম অর্ডার হাইকোর্ট দেয়নি, অ্যাডমিশন হয়েছে, ডিরেকশনস ফর অ্যাফিডেভিট দিয়েছে। ফাইনাল হিয়ারিংয়ে বোধহয় জুলাই মাসে কি একটা ডেট দিয়েছে, সে ফাইনাল হিয়ারিং হবে। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সইজাল কাণ্ডের হুইসেল ব্লোয়ার বলা হচ্ছিল যাকে, সন্দীপন সাহা, যারা প্রথম বেরিয়ে এলেন আলাদা ব্লকের কথা বললেন এবং পরবর্তীতে এই ব্লকের এখন বিরোধী দলনেতা ঋতব্রত, সেই সন্দীপন সাহা আজকের এই রায়ের পরে বলছেন তাদের নৈতিক জয় হয়েছে। এটা আমাদের নৈতিক জয়। যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। 58 জনের বেশি বিধায়করা সমর্থন দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি করার জন্য মাননীয় অধ্যক্ষকে এটি চিঠি দিয়েছিলেন এবং সেটা পুরোপুরি নিয়ম মাফিক অনারেবল স্পিকার সেই স্বীকৃতি দিয়েছেন। আজকে হাইকোর্টও সেই স্বীকৃতির ওপরে সিলমোহর লাগালেন। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা এবং এটা আমাদের নৈতিক জয়। আইনের দিক থেকে আর কোনো বাধা নেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, এবং সেই দিনে এই রায় এলো যেদিন বিধানসভার অধিবেশনের সময় দেখা গেল যে বিরোধী দলনেতার যে ভূমিকা, সেই ভূমিকা পালন করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং একটা সৌজন্যের ছবি দেখা গেল সেখানে। বিধানসভার আজকের অধিবেশনে আরও একটা ছবি নজরে পড়ার মতো, তা হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেখানে সেই ব্লকেই, সেখানে তার কয়েকজন বাদ দিয়ে তারপরে সেখানে বসে আছেন ফিরহাদ হাকিম। আবির আছে আমার সঙ্গে সরাসরি। আবির, কিছুক্ষণ আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তখন তুমি বলছিলে যে তৃণমূলের কাছে এখন তৃণমূলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দীর্ঘদিন ধরে যারা রয়েছেন তাদেরকে অন্তত ধরে রাখা, কারণ তাদেরও অনেকে বেসুরো, তাদেরও অনেকে এই নতুন ব্লকে যোগ দিয়েছেন। তার মধ্যে উজ্জ্বলতম সংস্করণ হচ্ছে এই ফিরহাদ হাকিম। তো আজ এই ছবি মমতার তৃণমূলকে তো আরও অস্বস্তিতে ফেলছে। একেবারেই তাই, অস্বস্তিতে ফেলছে, এবং ফিরহাদ হাকিমের উপস্থিতি এই ব্লকের যে গুরুত্ব, সেই গুরুত্বকে অনেকটা বৃদ্ধি করে দিচ্ছে। গত কয়েকদিন ধরে তিনি বৈঠকও করছিলেন এবং আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে বিধানসভার যে আসন বিন্যাস, সেখানে ফ্রন্ট রোতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে আকরুজ্জামান, তার পাশে রয়েছেন ফিরহাদ হাকিম। ফলে তার থাকা বুঝিয়ে দিচ্ছে যে এটা অবশ্যই বিধানসভার আসন বিন্যাস যখন স্পিকারের অফিস থেকে করে দেওয়া হয় এটা ঠিক, তবে যেভাবে আজকে বহু সময় ধরে কথা বলতে দেখতে পাওয়া গেল, গত কয়েকদিন ধরে তিনি যেভাবে ঋতব্রত, সন্দীপন, জাভেদ খানদের সঙ্গে বৈঠক করলেন, তাতে পরিষ্কার যে তিনিও বিদ্রোহী ব্লকে সম্পূর্ণভাবে রয়েছেন। এবং প্রথম দিন যে 58 জন সই করেছিলেন তার মধ্যে তার নাম ছিল না, পরবর্তী সময়ে আরও 7 জন যারা যোগ দিয়েছেন, সংখ্যাটা 65 ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, তারাও সম্মতি সহ চিঠি দিয়ে তারা পাঠিয়েছেন। এর মধ্যে নামটি যুক্ত হতে চলেছে বলে ফিরহাদ হাকিম বলে আমরা জানতে পারছি, এবং আজকের এই বিধানসভার অভ্যন্তরে তার যে ছবি সেটা কার্যত প্রমাণ করে দিয়েছে। ধন্যবাদ।